ঠিক আছে, সকালে সকালে কথা না হলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সেট সংক্রান্ত তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা আমাদের সেট সংক্রান্ত যে সেটের যে সাধারণ মৌলিক ধারণাগুলো আছে সেই ধারণাগুলোর উপরে আমাদের সর্বশেষ ক্লাস। এর পরবর্তীতে আমরা আরও একটা ক্লাসে আসবো, যে ক্লাসটি হবে আমাদের সেটের অঙ্কগুলো নিয়ে। আমরা যে এই পর্যন্ত যে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলোতে যে আলোচনাগুলো করছি ওই আলোচনাগুলোর উপরে আমাদের পরবর্তী ক্লাসে আমরা সাধারণ অঙ্কগুলো দেখাবো। আশা রাখি যদি তোমরা এই তিনটা ক্লাস ধারাবাহিকভাবে দেখে থাকো তাহলে অঙ্কগুলোর মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা শুরু করি আমাদের সেট বিষয়ে তৃতীয় ক্লাস। এবং তোমরা ক্লাসটি অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখবে, কারণ খুব সেট সংক্রান্ত এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে অঙ্কগুলো আসে সাধারণত এই তৃতীয় যে সূত্রগুলো দেখাচ্ছি এর ভিতর থেকে অধিকাংশ আমাদের অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক স্তরের অঙ্কগুলো এই অংশ থেকে এসে থাকে। অর্থাৎ এই অংশ থেকে আমরা যে 4 মার্কস করে যে অঙ্কগুলো অ্যান্সার করি সেই অঙ্কগুলো আমাদের আজকের আলোচনার বিষয়ে যে বিষয়গুলো রাখছি এই বিষয়গুলোর উপর থেকে অঙ্কগুলো সাধারণত হয়ে থাকে। তাহলে আমরা দেখে নেই আমরা আমাদের আজকের ক্লাসে কোন বিষয়গুলো নিয়ে আসবো বা কোন বিষয়গুলো আমাদের আজকের আলোচনার বিষয়। দেখো আমরা এখানে দেখে নিচ্ছি আমাদের আজকের বিষয়ে যে আলোচনার বিষয়গুলো থাকছে সংযোগ সেট, এরপরে থাকছে আমাদের ছেদ সেট, এরপরে থাকছে নিচ্ছেদ সেট, তারপরে থাকছে আমাদের পূর্বজন সম্পর্কিত সাধারণ আলোচনা এবং এরপরে থাকছে কার্তেশীয় গুণজ। এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে এবং বিস্তারিত আলোচনায় আসবো। তাহলে আমরা শুরু করি। দেখো সংযোগ সেট, তোমরা সকলে জানো যে সংযোগ বলতে গেলে আমরা সাধারণত একটা বস্তু বা একটা বিষয় নিয়ে আমরা কখনো সংযোগ করতে পারি না। সংযোগ করতে হলে আমাদের 2 অথবা 2 এর অধিক বস্তু লাগে। আর যেহেতু আমরা সেট নিয়ে আলোচনা করছি তাহলে আমরা এখানে কমপক্ষে 2টি সেট বা তার অধিক সেট নিয়ে সংযোগ তৈরি করব। তাহলে আমরা এখানে প্রথমত দেখো 2টা সেট নিয়ে নিচ্ছি, এ একটা সেট নিলাম এবং বি আর একটা সেট নিলাম। এখন যদি আমরা এই 2টা সেটকে একটু বিশ্লেষণ করি তার আগে বলে নেই, একটু প্রাথমিক ধারণা দিয়ে নেই সংযোগ সেটটা আসলে কি। সংযোগ সেটটা আসলে কি সেটা আমরা তোমাদের একটু জানাচ্ছি। দেখো সংযোগ সেট বলতে আমরা বুঝি, তোমরা অবশ্যই এর আগে জানছো, সংযোগ সেট বলতে আমরা বুঝি 2টি সেটের কমন এবং আনকমন উপাদান নিয়ে গঠিত সেট, অর্থাৎ 2টি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে আমরা এখানে যে 2টা সেট নিলাম, 2টা সেটের কে বিশ্লেষণ করে দেখো প্রথম সেটটায় আমরা এখানে 1 2 4 5 6 কয়টি উপাদান পাচ্ছি? 5টি উপাদান। বি সেটটাও কয়টি পাচ্ছি? 4 5 6 7 8, এখানেও 5টি উপাদান। যেহেতু 2টা সেটের সমান সমান উপাদান পাইছি তাহলে কি তোমরা ধরে নেবে যে সেটের উপাদান সমান সমান না হলে সংযোগ সেট গঠন করা যায় না? না, বিষয়টা সেরকম না, কম বেশি উপাদান থাকতে পারে। আমরা এই সেট দুটোর উপাদানগুলোর মধ্যে দিয়ে আরও একটু ভালোভাবে কম্পেয়ার করি বা তুলনা করি। তাহলে দেখো এই 2টা সেটের ভিতরে এ সেটের 4 5 6 এবং বি সেটের ভিতরে ওই একই উপাদান 4 5 6 আছে, অর্থাৎ কমন উপাদান আমরা পাচ্ছি 4 5 6। আরও একটু যদি আমরা লক্ষ্য করি, দেখো এ সেটের ভিতরে 1 2, এই এ সেটের ভিতরে 1 2 উপাদানটা হচ্ছে আনকমন, অর্থাৎ যেটা বি সেটের ভিতরে নেই। আবার দেখো বি সেটের ভিতরে এখানে আছে 7 8, বি সেটের ভিতরে আছে আমাদের 7 8, এই 7 8 উপাদান দুটো আমাদের আবার এ সেটের ভিতরে নেই। তাহলে আমরা এই সেটের 2টা সেটের ভিতরে কমন উপাদান আছে, আনকমনও উপাদান আছে। আমরা বলছিলাম কমন এবং আনকমন উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা সংযোগ সেট বলি। তাহলে আমরা গাণিতিকভাবে সংযোগ সেটটা লেখার চেষ্টা করি। দেখো এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি হবে? যেহেতু আমরা এ ইউনিয়ন বি লিখছি, বাম সাইডে একটু লক্ষ্য করো, প্রথমে এ রাখছি, দ্বিতীয়বারে বি রাখছি। তাহলে আমাদের ডাইন সাইডেও প্রথম সেটটা এ সেট হবে এবং লাস্টের দ্বিতীয় অংশের সেটটা বি সেট থাকবে। আমরা একটু দেখি স্লাইডে। দেখো এটা হচ্ছে এ সেটের অংশ আর এইটা হচ্ছে বি সেটের অংশ। এখন আমরা বলছিলাম কমন এবং আনকমন উপাদান নিয়ে। তাহলে আমাদের এই 2টা সেটের ভিতরে কি কোন কোন উপাদান কমন আছে? দেখো 4 5 6 এবং 4 5 6। তাহলে আমরা এই কমন উপাদানগুলোও নেব এবং পরবর্তীতে আমরা আনকমন উপাদানগুলোও নেব, অর্থাৎ সব উপাদান নেব। আমরা ইকুয়াল দিয়ে দিলাম। এখন দেখো এই কমন উপাদানগুলো নিয়ে নিলাম, তাহলে আমাদের কিন্তু কমন উপাদান নেওয়া শেষ।
এরপরে আমাদের আনকমন উপাদান কি ছিল, এখানে 1 2 ছিল, এখানে 7 8, এই উপাদানগুলো নিয়ে নিলাম। তাহলে কিন্তু আমাদের সকল দুইটা সেটের সব উপাদান এখানে সন্নিবেশিত হয়েছে। দেখো এখানে 1 2 4 5 6, এখানে 1 2 4 5 6 আছে, এখানে ছিল 4 5 6 7 8, এখানেও কিন্তু 4 5 6 7 8 আছে। আমাদের সব উপাদান কিন্তু আমরা এই সিরিজে বা এই লাইনের ভিতরে আমরা সন্নিবেশিত করছি, কিন্তু এখনো কিন্তু আমাদের সেট হয় নাই। সেট গঠন হওয়ার আরো একটা শর্ত আছে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাও দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের এ এবং বি সেটের সংযোগ সেট তৈরি হয়ে গেল। তো ক্লিয়ার? তাহলে সংযোগ সেট কাকে বলছি? দুইটি সেটের, আমরা দুইটি সেট নিয়ে দেখাচ্ছি, দুইটি সেটের সকল উপাদান নিয়ে, সকল উপাদান মানে কি কমন এবং আনকমন উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা সংযোগ সেট বলবো। এবং এখানে আরো একটা বিষয় মনে রাখতে হবে, কোনো উপাদান একবারের বেশি হবে না। কারণ আমরা দেখছিলাম 4 5 6 এ সেটেও আছে, 4 5 6 বি সেটেও আছে, কিন্তু আমরা শুধুমাত্র কিন্তু এই সংযোগ সেট যেটা তৈরি হয়েছে 4 5 6 শুধু একবার বেশি, অর্থাৎ সেটার ক্ষেত্রে একই উপাদান একবারের বেশি ব্যবহৃত হয় না। তাহলে আমরা সংযোগ সেট গঠন করতে পারি। এবং যেহেতু বলছি দুই অথবা, দেখো আমরা বিষয়টা দেখে নিই আমাদের স্লাইডে, দুই বা ততোধিক সেটের যা বলছিলাম কমন এবং আনকমন উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেট দ্বয় বা উহাদের সংযোগ সেট বলবো। কোন উপাদান একবারে বেশি ব্যবহার করা যাবে না বা ব্যবহৃত হবে না। এবং আরো একটা বিষয় মনে রাখতে হবে, এই মৌলিক সেট ছিল এ আর বি, এই দুইটা সেটের বাইরের কোন উপাদান এই সংযোগ সেটে আসতে পারবে না। আমরা বিষয়টা পরে আরো বিস্তারিত দেখব। এখন যদি আমরা এ আর বি এর সংযোগ সেটকে গাণিতিকভাবে প্রকাশ করি, সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। আর গাণিতিকভাবে কি পড়া হবে, এ সংযোগ বি সেট অথবা এ ইউনিয়ন বি। আমরা এই যে এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি, এখানে সেটটাকে যে পদ্ধতিতে প্রকাশ করছি, এই পদ্ধতিটা কিন্তু আমাদের সেট প্রকাশের একটি পদ্ধতি। আমাদের দুইটা পদ্ধতি ছিল। এই পদ্ধতিটা হচ্ছে তালিকা পদ্ধতি। এই পদ্ধতিটা কি বলছি আমরা, তালিকা পদ্ধতি। একটু ক্লিয়ার হোক, এখানে কিন্তু 1 এ ইউনিয়ন বি এর উপাদান, 1 হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি, অর্থাৎ 1 বিলংস টু এ ইউনিয়ন বি, এটা তো অবশ্যই লিখতে পারি। কারণ আমরা আগে দেখছি উপাদান হলে 1 এলিমেন্ট অফ, সরি বিলংস টু না বলে আমরা এলিমেন্ট অফ বলতে পারি। এটা আমাদের জন্য সেটার ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্যতা পায় বেশি। তাহলে 1 এলিমেন্ট অফ সেট এ ইউনিয়ন বি। এখন এই সেটটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করি, গঠন পদ্ধতিতে যদি আমরা সেটটাকে পড়তাম, এটা তো আমরা পড়ছি তালিকা পদ্ধতিতে, যদি গঠন পদ্ধতিতে পড়তাম তাহলে কেমন হতো, আমরা এই প্রত্যেকটা উপাদানকে যদি x ধরে নিতাম, অর্থাৎ x এখানে কি কি গ্রহণ করতে পারবে এই সেটের ক্ষেত্রে 1 2 4 5 6 7 8 এই মানগুলো গ্রহণ করতে পারবে। তাহলে আমরা ওই সেটটাকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতাম, তাহলে এ ইউনিয়ন বি এর একটা উপাদান নিয়েছিল, সব একক উপাদান, এই জন্য উপাদানটাকে আমরা x ধরতাম। যেখানে x টা কি হতো, এর ভিতরে থাকতো, অথবা x টা বি এর উপাদান হতো, x এর উপাদান অথবা বি এর উপাদান। এখানে একটা প্রশ্ন কিন্তু তোমাদের ভিতরে মনে হয় তৈরি হয়ে গেছে, আমরা কেন এখানে অথবা লিখলাম, এবং কি লিখতে পারতাম না? না, ইউনিয়ন সেটা অবশ্যই অথবা লিখতে হবে। তোমাদের অঙ্কের জন্য ইউনিয়ন সেটা আমরা অথবা ব্যবহার করব। তবে কেউ যদি বলে সেটার ক্ষেত্রে ইউনিয়ন থাকলেই অথবা লিখতে হবে, তাহলে ধারণাটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার না। তোমরা যারা উচ্চতর গণিতে আসো, তোমরা অবশ্যই ওখানে আলোচনায় আসো। ইউনিয়নের পরিবর্তে কিন্তু আমরা কখনো কখনো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এবং ব্যবহার করি। অর্থাৎ কেউ যদি স্পষ্টভাবে বলে ইউনিয়ন থাকলেই অথবা লিখবো, কথাটা আসলে অঙ্কের ক্ষেত্রে পুরোপুরি বলা যাবে না। সেটা বিশ্লেষণমূলক বা বিশ্লেষণ করে যেটা হবে সেটা দেখব। এখন আমরা দেখব, আমরা এই যে সেট গঠন পদ্ধতিতে ইউনিয়নের পরিবর্তে কেন অথবা লিখি সেটা একটু দেখে নিই। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানেও আমরা দুইটা সেট নিয়ে আসছি। দেখো, একটা সেট নিয়ে আসলাম এ, যার উপাদান নিছি এক্স ওয়াই, এবং আরো একটা সেট নিলাম যেটা হচ্ছে বি, যার উপাদান নিলাম ওয়াই জেড। আমরা সরাসরি তৈরি করে ফেলাই এ ইউনিয়ন বি, সরাসরি আমরা এ ইউনিয়ন বি তৈরি করলাম। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমাদের কি হবে, দেখো এক্স ওয়াই জেড, এবং এই এক্স ওয়াই জেড সেটটিতে, এবং এই এক্স ওয়াই জেড সেটটিতে কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি আমরা, যেখানে এ এবং বি এর কমন উপাদান ওয়াই ছিল, ওয়াইও আছে, এবং আনকমন উপাদান ছিল এক্স এবং জেড দুটো উপাদানও এখানে আছে। তাহলে দেখো একটু আমরা বিস্তারিত আসি। এক্স, তাহলে আমি তো লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, লিখতে পারি তো অবশ্যই। আবার আমি লিখতে পারি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি,
সরি ওয়াই এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এবং জেড কেও লিখতে পারি জেড বিলংস টু এ ইউনিয়ন বি। লেখা যায় কি? অবশ্যই লেখা যায়, কারণ তিনটা উপাদানই এখানে এ ইউনিয়ন বি সেটের আছে। আমার প্রশ্ন ছিল ইউনিয়নের এই যে এই সেট, এই তালিকা সেটটাকে যখন আমি গঠন পদ্ধতিতে প্রকাশ করি তখন কেন ইউনিয়নের পরিবর্তে অথবা লিখি? একটু আমরা বিশ্লেষণটা দেখো আসছি, একটু দেখো। এখানে যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এটা সত্য কথা, কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু আমাদের মৌলিক সেট দুটো বা মূল সেট দুটো এখানে উল্লেখ আছে, তাহলে এই উপাদানটাকে যদি আমি মূল সেটের সাথে কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, x কিন্তু এর উপাদান, প্রকৃতপক্ষে x কিন্তু xটাকে আমি এর উপাদান পাচ্ছি, কিন্তু x কি b এর ভিতরে আছে? কিন্তু x নট এলিমেন্ট অফ b, x কিন্তু b এর উপাদান না। এইখানে দেখো x এর ভিতরে আছে কিন্তু b এর ভিতরে নেই। আমি যদি দ্বিতীয় উপাদানটাকে বিশ্লেষণ করি, দেখো প্রকৃতপক্ষে আমরা কি পাচ্ছি, y কিন্তু এর ভিতরে আছে, এবং দেখো এই ক্ষেত্রে y দুইটার ভিতরে আছে, y এর ভিতরেও আছে, y b এর ভিতরে আছে, এবং কারণ যেহেতু দুটোর ভিতরে আছে আমরা এবং অর্থ কি দুজনেই পাবে, y b এর ভিতরে আছে। আমি জেডটাকে যদি বিশ্লেষণ করি, দেখো জেড বিলংস টু এ, সরি জেড এলিমেন্ট অফ ইউনিয়ন বি, তাহলে প্রকৃতপক্ষে কি হচ্ছে দেখো, জেড কিন্তু এর ভিতরে নেই, জেড এর ভিতরে নেই, কিন্তু জেড বি এর ভিতরে আছে। একটু আমরা সারাংশে আসার চেষ্টা করি। আমাদের কিন্তু মূল সেট দুটো এখানে উল্লেখ ছিল বলে আমি এই বিশ্লেষণটা করতে পারছি, কিন্তু মূল সেটটা যদি উল্লেখ না থাকতো তখন আমি কি করতাম, আমরা টোটাল আমরা এক্স ওয়াই জেড না ধরে আমি যদি এই সেটটা উল্লেখ নেই, টোটাল এক্স ওয়াই জেড কে যদি আমি এক্স বা অন্য কি এক্স যদি আমি বলতাম এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, আমার মূল সেট এই মূল সেটটা উল্লেখ করলো না, তাহলে কেমন হবে দেখো, আমি এটুকুই বলতে পারি এক্স ওয়াই এর ভিতরে থাকবে অথবা বি এর ভিতরে থাকবে, এক্স এর ভিতরেও থাকতে পারে, বি এর ভিতরেও থাকতে পারে। আমরা তিনটা বিশ্লেষণ থেকে এটুকু বলতে পারি, এখানে এক্স একটা সেটের ভিতরে আছে, এখানে 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 যদি ওয়াইটাকে এক্স ধরি, এক্স তাহলে দুইটা সেটের ভিতরে আছে, এখানে যদি জেডটাকে এক্স ধরি তাহলে এক্স এই দুইটার মধ্যে একটা সেটের ভিতরে আছে। তাহলে এই সিদ্ধান্তটা আমরা নিশ্চিতভাবে হতে পারছি যে ইউনিয়ন সেটের উপাদান অবশ্যই তাদের দুই সেটের মধ্যে কমপক্ষে একটির ভিতরে থাকবে। কমপক্ষে কি থাকবে? কমপক্ষে একটির ভিতরে। এখানে এইটার ভিতরে আছে, এটার ভিতরে নেই, এখানে দুজনের ভিতরে আছে, এখানে এর ভিতরে নেই, এটার ভিতরে আছে, ঠিক আছে? তাহলে কমপক্ষে একটার ভিতরে থাকবে, দুইটার ভিতরে থাকলেও থাকতে পারে, দুইটার ভিতরে থাকলেও থাকতে পারে। তাহলে আমি যদি x belongs to a union b লিখি, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো x এর ভিতর থেকে আসছে না b এর ভিতর থেকে আসছে, এটা কিন্তু বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারবো x y এর ভিতর থেকে না হয় b এর ভিতর থেকে, অথবা দুইজনের ভিতর থেকে আসছে, অথবা দুইজনের ভিতর থেকেও আসতে পারে। তাহলে যেহেতু এটা এই জন্য বিশ্লেষণটা হবে x belongs to a হলে, a union b হলে আমরা লিখব x y এর ভিতরে আছে অথবা x b এর ভিতরে আছে। অথবা দ্বারা কি বোঝায়? অথবা দ্বারা আমরা কি বুঝি? কমপক্ষে একজন পাবে, পাইলেও দুইজন পেতে পারে, পাইলেও দুইজন পেতে পারে। অর্থাৎ তাহলে আমরা দেখলাম সংযোগ সেটের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা উপাদানের বিশ্লেষণ করব তখন ওই উপাদানটা হয় প্রথম সেট না হয় দ্বিতীয় সেট, অর্থাৎ এ সেটের ভিতরে অথবা বি সেটের ভিতরে। এই জন্য আমরা সংযোগ সেটের ক্ষেত্রে অথবা ব্যবহার করি। ক্লিয়ার তোমাদের? এখন দেখো এই আমরা তো দেখলাম সাধারণত অঙ্ক পদ্ধতি বা সেই গঠন পদ্ধতি অথবা তালিকা পদ্ধতি। আমরা যদি সংযোগ সেটটাকে আমরা একটু আরেকটু আগায় যাই, যদি একটা ডায়াগ্রাম দ্বারা দেখাই তাহলে কেমন আসে দেখো। যদি একটা ডায়াগ্রাম দ্বারা দেখাই তাহলে কেমন আসে? আমরা একটা আয়তক্ষেত্র দ্বারা একটা সার্বিক সেট নিয়ে গেলাম, তার অভ্যন্তরে বৃত্ত দ্বারা একটা এ সেট আর একটা বি সেট নিলাম, একটা এ সেট নিলাম আর একটা বি সেট নিলাম। এ সেটের উপাদানগুলো এবং বি সেটের উপাদানগুলো পর্যায়ক্রমে লিখলাম। এ সেটের উপাদান x হয়, দেখো এই এ সেটটার উপাদান হচ্ছে এই বৃত্তের ভিতরে, প্রথম বৃত্তের ভিতরে। এ সেটটার উপাদান প্রথম বৃত্তের ভিতরে অর্থাৎ এর উপাদান x হয়, আর বি সেটের উপাদান দ্বিতীয় বৃত্তের ভিতরে, এর উপাদান y z, দুটোর কমন উপাদান y। তাহলে এই সেট দ্বয়ের যদি সংযোগ সেট নেই তাহলে কি হবে? প্রথমত আমরা এর সংযোগ করতে গেলে প্রথমত কমন অংশটা নিয়ে নিলাম, এরপরে আনকমন অংশটা, এই অংশ এবং এই অংশ। তাহলে ক্লিয়ার? সংযোগ সেট এ ইউনিয়ন বি ইকুয়াল হবে কমন অংশ এবং আনকমন অংশের উপাদান নিয়ে গঠিত সেট। আশা রাখি সংযোগ সেট সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা চেষ্টা করব পরবর্তীতে
বিষয়গুলো নিয়ে আবার সমাধান দেওয়া। এখন যেহেতু সংযোগ সেট সম্পর্কে আমরা আলোচনা শেষ মোটামুটি বুঝতে পারছি, তাহলে তোমরা সংযোগ সেট কেমন বুঝছো একটা প্রশ্নে চলে আসি। দেখো, এ একটা সেট নিলাম আমরা এ বি সি ডি, বি এও একটা সেট নিলাম বি ডি ই এফ। এদের সংযোগ সেট কোনটি হবে? অর্থাৎ সকল উপাদানই থাকবে, দুইটা সেটের সকল উপাদান থাকবে, কোন উপাদান বাইরে হতে আসতে পারবে না এবং কোন উপাদান দুইবার ব্যবহার হবে না। এখানে দেখো এ বি ডি, এ বি সি নেই বা আরো কিছু নেই, এটা হবে না, এটা ভুল। এই সেটটার ভিতরে দেখো যে একটা উপাদান আছে যেটা ওই দুইটা সেটের ভিতরে নেই, তাহলে এটাও হবে না। এটার ভেতরে দেখো এখানে এ বাদ পড়ে গেছে, কারণ সংযোগ সেট সকল উপাদান থাকবে, তাহলে এটাও হবে না। এইটা দেখি, দেখো তো এ বি সি ডি, এ বি সি ডিও আছে, আবার ওখানে ছিল বি ডি ই এফ। দেখো তো বি ডি ই এফ, অর্থাৎ এই সেটটার ভিতরে কমন এবং আনকমন সকল উপাদানই আছে। তাহলে আমরা এই 4 নম্বরটাকে কি বলবো? এ এবং বি এর সংযোগ সেট। ক্লিয়ার? এখন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে আসবো, অর্থাৎ সংযোগ সেট সম্পর্কে আমাদের ধারণা মনে হয় ক্লিয়ার। এবার আমরা আসবো সেট সেট কি। দেখো আমরা পাচ্ছি সেট সেট কি। সেট 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 একটু আমি অন্যভাবে দেখি। দেখো তোমরা অনেক সময় সমাধান ছোটবেলায় ছোট ছিল যখন, এখন না, হয়তো এরকম এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু যদি আমরা লিখতাম বি ইন্টু সি ইন্টু ডি, তাহলে আমাদের কি শেখানো হয়েছিল ওই সময় সমাধান করার সময়? এ পাশে বি আছে, এ পাশে বি আছে, এ পাশে সি আছে, এ পাশে সি আছে, কেটে দাও, দিলে আমাদের কি থাকে? এ ইকুয়াল টু ডি থাকে। ঠিক আছে, এ ইকুয়াল টু ডি পাইছিলাম, তাহলে এই ইকুয়ালটা ছিল সমান, কমান ছিল এ অংশ আর এ অংশ। তাহলে এই কমান অংশ নিয়ে যে সেট হবে ওই সেটকে আমরা বলবো দুইটা সেটের সংযোগ সেট। কমান উপাদান নিয়ে যে সেট হবে তাকে বলবো আমরা, যে উপাদানগুলো সেট করা যায় বা কেটে যায় ওই উপাদানগুলো নিয়ে, অর্থাৎ কিছুটা কিন্তু গসাগুর মতো। আর দেখো আমাদের সংযোগ সেট ছিল, ভুল বলছি মনে হয়, আমি সংযোগ বলছিলাম, এটা সেট সেট। সংযোগ সেটটা কিছুটা লসাগুর মতো ছিল, আমি বলি নাই। সেট সেটটা কিছুটা কমার উপাদান মানে গসাগুর মতো। তাহলে আমরা দেখি এখানে দুইটা সেট নিলাম, একটা 1 2 ওই আগের সেটই, আর একটা নিলাম বি 4 5 6 7 8। এই দুইটা সেটের উপাদানগুলো আমরা আগেও বিশ্লেষণ করছি। এখানে 5টি উপাদান আছে, এখানেও 5টি উপাদান আছে। এদের কমান উপাদান কত কত আছে দেখো, 4 5 6। যেহেতু সেট সেটে আমাদের শুধু কমান উপাদান নিয়ে কাজ, আমি কমান উপাদানটাই দেখাচ্ছি, আনকমান উপাদানে আসছি না। তাহলে আমরা যদি গাণিতিকভাবে লিখতাম এ সংযোগ বি সেট দিতাম, এ সেট বি সেট লিখতাম, আমার একটু মনে হয় বলায় সমস্যা হয়েছে। আমি সংযোগের ক্ষেত্রে সেটের ক্ষেত্রে অনেকবার সংযোগ বলে ফেলেছি, আসলে একটু ভুল হয়েছে। এ ইন্টারসেকশন বি, এই এটাকে পড়া হয় এ সেট বি অথবা এ ইন্টারসেকশন বি পড়া হয়। তাহলে আমরা প্রথমে প্রথম সেটটা নিয়েছি এবং দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় সেটটা নিয়েছি। এরপরে দেখো এদের ভিতরে কমান কি কি উপাদান আছে? 4 5 6 আছে, এবং এখানে কি উপাদান আছে? 4 5 6। শুধু এই কমান উপাদান দিয়ে গঠিত সেটকে আমরা বলবো এ এবং বি এর সেট সেট। এ এবং বি এর সেট সেট বলবো শুধুমাত্র এই কমান উপাদান নিয়ে। তাহলে আমরা ইকুয়াল টুটা দিয়ে দিলাম। এখন কমান উপাদানগুলো নিয়ে নিলাম। তাহলে আমাদের কমান উপাদান কিন্তু দেখো এই কমান উপাদান 4 5 এই প্রথম সেটও আছে, দ্বিতীয় সেটও আছে। এর বাইরে কিন্তু দুই সেটের ভিতরে কোনো কমান ফ্যাক্টর নেই। আমাদের উপাদানগুলো নেওয়া শেষ, কিন্তু সেট এখনো গঠিত হয় নাই। আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে আমাদের এ এবং বি এর সেট সেটকে আমরা এটাকেই বলছি। ক্লিয়ার? তাহলে আমরা এত সময় যে বর্ণনাটা বললাম, যদি আমরা সাধারণত লিখিত ভাষায় প্রকাশ করি তাহলে কেমন হবে? এ এবং বি এর বা দুইটি সেটের সেট সেট বলতে আমরা শুধুমাত্র ওই সেট দ্বয়ের দুই বা ততোধিক সেটের শুধুমাত্র সাধারণ উপাদান মানে কমন উপাদান নিয়ে গঠিত সেটকে উহাদের কি বলবো? উহাদের সেট সেট বলবো, উহাদের সেট সেট বলবো। আর এ এবং বি এর সেট সেটকে আমরা সাধারণত সবসময় এ সেট বি অথবা এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করি এবং এইভাবে পড়া হয়। এখন যদি এখানেও কিন্তু আমাদের সেট সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু একক, প্রত্যেকটা আলাদা আলাদা উপাদান কিন্তু একক থাকে, মাত্র একটা বিষয় নিয়ে একটা উপাদান হয়। তাহলে আমরা 4 বিলংস টু এ ইন্টারসেকশন বি লিখতে পারি। তাহলে এই সেটটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতাম, গঠন পদ্ধতি প্রকাশ করে যদি পড়তাম, এটা তো আমরা তালিকা পদ্ধতিতে পড়ছি, গঠন পদ্ধতিতে প্রকাশ করে যদি পড়তাম তাহলে কি হতো? এ ইন্টারসেকশন বি সেট, এ ইন্টারসেকশন বি সেট ইকুয়াল টু হতো, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি হতো আমাদের? দেখো
এর উপাদানটাকে আমরা এক্স ধরলাম, তাহলে এক্সটা আসবে এ এর ভিতর থেকে এবং এক্সটা আসবে এর ভিতর এবং এক্সটা বি এর ভিতর থাকবে। দুইটা সেটের ভিতরে থাকলেই শুধুমাত্র আমরা ওই উপাদানটাকে সংযোগ সেটের উপাদান বলবো। যদি দুইটা সেটের সংযোগ সেট বলতে শুধু কমন উপাদান, অর্থাৎ এ সেটের ভিতরে থাকবে এবং বি সেটের ভিতরে থাকবে। কেন এবং লিখলাম এটা তোমরা মনে হয় বুঝতে পারছো। তারপরে একটু দেখি, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো, এ একটা সেট এবং বি একটা সেট নিলাম, এদের সংযোগ সেট কি হবে? শুধুমাত্র ওয়াই হবে। সংযোগ সেট শুধুমাত্র কি হবে? ওয়াই হবে, কারণ কমন ফ্যাক্টর ছিল ওয়াই। তাহলে এখানে আমরা ওয়াই কে লিখতে পারি ওয়াই বিলংস টু ওয়াই এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি, ওয়াই এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার তো তোমরা? ওয়াই এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। আমরা যদি মূল সেটের সাথে একটু কম্পেয়ার করি, তাহলে দেখো ওয়াইটা কিন্তু এ সেটের ভিতরে আছে এবং ওয়াই কিন্তু বি সেটের ভিতরে, এবং দুইটা সেটের ভিতরে এবং মানে কি এও পাবে বিও পাবে, অর্থাৎ এ এর ভিতরেও আছে বি এর ভিতরেও আছে। তাহলে আমরা প্রকৃতপক্ষে কি পাচ্ছি? ওয়াই এর ভিতরে আছে এবং ওয়াই বি এর ভিতরে আছে। এই জন্য ইন্টারসেকশন সেটের উপাদান বিশ্লেষণে আমরা এবং ব্যবহার করি। কিছু লিখতে প্রত্যেকটা এই জন্য আমরা কি বলছিলাম? ইন্টারসেকশন সেটে আমরা সেটে কি করি? এবং ব্যবহার করি। সেটে আমরা এবং ব্যবহার করি। হয়তো কেউ তোমরা কমেন্ট করছো, আসলে আমরা কোনো কমেন্টের উত্তর আপাতত দিচ্ছি না, আমরা আসলে আমাদের ক্লাসটা শেষ করার চেষ্টা করছি। দেখো, তাহলে কিন্তু আমরা আমাদের সেট সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। এখন এই সেটকে যদি আমরা ডায়াগ্রাম বা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতাম, সেটকে যদি ডায়াগ্রাম অথবা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতাম, তখন কি হতো? দেখো, আমরা দেখি এখানেও ঠিক সেই একইভাবে আমরা চেষ্টা করছি। দেখো, একটা আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট দেখাইছি এবং ওর অভ্যন্তরে পরস্পরসারী দুইটা বৃত্ত দ্বারা এ এবং বি সেট দুটোকে দেখাইছি, এবং এ সেট এবং বি সেটের উপাদানগুলো, এ সেটের উপাদান এক্স হয়, বি সেটের উপাদান ওয়াই জেড। এই কমন উপাদানটা নিয়ে আমাদের সেট হয়, কমন উপাদান নিয়ে আমাদের ইন্টারসেকশন সেট বা সেট হয়। তাহলে কি হবে? এই যে এই অংশটা, শুধু কমন অংশটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন বি সেট। তাহলে ক্লিয়ার? এখন আমরা তোমাদেরকে একটা প্রশ্ন দেখতে বলছি, একটা সৃজনশীল বা অবজেক্টিভ প্রশ্ন। দেখো তোমরা বুঝতে পারছো কিনা একটু দেখি পরবর্তী স্লাইডে। এখানে দেখো, আমরা একটা সেট নিয়েছি, দুইটা সেট নিয়েছি। একটা সেট নিয়েছি এ বি সি ডি, বি একটা সেট নিয়েছি বি সি ডি ই এফ। ফলে এই ইন্টারসেকশন বি হবে শুধু কমন উপাদান। দেখো তো, শুধুমাত্র কোন কোন উপাদানগুলো কমন আছে একটু বুদ্ধি খাটাও। বি আছে, সি আছে আর ডি আছে। দুইটা সেটের মধ্যে বি সি ডি এই তিনটা উপাদান কমন আছে। তাহলে সেই সেটটা হচ্ছে আমাদের গ নম্বর, মানে 3 নম্বর। তাহলে আমাদের কি হবে? সেট হবে। এই দুইটা সেট বা ইন্টারসেকশন সেট হবে বিসিডি। এটা কিন্তু আমাদের তালিকা পদ্ধতিতে দেখাচ্ছি সব সময়। এই আচ্ছা, আমাদের 3 নম্বর। তাহলে আমরা দেখলাম সংযোগ সেট সম্পর্কে ধারণা পেলাম এবং সেট সম্পর্কে ধারণা পেলাম। এই উপাদান বিশ্লেষণে এই পদ্ধতিতে আরো এক ধরনের সেট আছে আমাদের, সেটাকে বলি আমরা নিঃছেদ সেট। দুইটা সেট দেখছি যেখানে সেট করছিল এবং ওই সেটের উপর ভিত্তি করে আমরা তৈরি করছি সংযোগ সেট তৈরি করছি, সেট তৈরি করছি। এর পরেও আরো একটা সেট দেখবো আমরা নিঃছেদ সেট। এখানে ছেদক ছিল বিসিডি। এই দুইটা যে বিশ্লেষণ দেখাইছি প্রত্যেকটাই কিন্তু কমন উপাদান ছিল, আনকমন উপাদান ছিল। কিন্তু এর পরবর্তীতে এরকম দুইটা সেট পাবো যার ভিতরে কোনো কমন উপাদান নেই। তাহলে দেখি নিঃছেদ সেট। এখানে এ একটা সেট দিলাম এবং বি একটা সেট দিলাম। এখানে দুইটা সেট নিছি। আমরা কি করছি? দুইটা সেট নিছি। একটা সেট 1 3 5 আর একটা সেট 2 4 6। তোমরা স্পষ্ট দেখছো 1 3 5 2 4 6 এই ওরও তিনটা উপাদান, এরও তিনটা উপাদান, কিন্তু প্রত্যেক সেটের উপাদানগুলো ভিন্ন ভিন্ন, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। যদি এইরকম দুইটা সেট পাওয়া যায় তাহলে এই সেটটাকে বলা হবে পরস্পরের নিঃছেদ সেট। একটা বিষয় তোমরা ক্লিয়ার থাকবা, কখনোই একটা সেট দ্বারা কিন্তু নিঃছেদ সেট তৈরি করা যাবে না। নিঃছেদ সেটের কম্পেয়ার করতে গেলে কমপক্ষে আমরা দুইটা সেট দেখাবো। কমপক্ষে কয়টা সেট দেখাবো? দুইটা সেট। আমরা এখানে যে দুইটা সেট দেখাইছি
এ এবং বি এই সেট দুটো পরস্পর নিশ্চিত সেট। নিশ্চিত সেটের বিশেষ যে ধর্মটা তোমাদের মনে রাখতে হবে, নিশ্চিত সেটের একটা বিশেষ ধর্ম আছে, উহাদের মধ্যে কোনো কমান উপাদান থাকে না, অর্থাৎ দুইটা নিশ্চিত সেটের মধ্যে যদি ইন্টারসেকশন নেওয়া হয় তাহলে সব সময় ফাঁকা সেট হবে। এটা হচ্ছে নিশ্চিত সেটের মৌলিক সত্য। এই এই একটা সত্যের উপরে নিশ্চিত সেট তৈরি। তাহলে তোমাদের কাছে যদি অবজেক্টিভে প্রশ্ন আসে, অনেক সময় আমাদের ইয়ে আসে যে ওই বহু নির্বাচন আসে, একটা দুইটা তিনটা কারেক্ট হতে পারে। যদি বলে এ বি নিশ্চিত সেট হলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল কি হবে, ফাঁকা হবে। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা হবে। এটা হচ্ছে আমাদের নিশ্চিত সেটের মৌলিক বৈশিষ্ট্য। এই একটা বৈশিষ্ট্যের উপর আমাদের নিশ্চিত সেট গঠিত। ক্লিয়ার? এখন দেখো তাহলে এখানে উপাদান দুই উপাদানের মধ্যে কমন ফ্যাক্টর নেই, আমরা তাহলে নিশ্চিত সেট কাকে বলবো? দেখো আগেই বলছি আমরা, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান বা কমন উপাদান না থাকে তবে সেট দুইটি পরস্পর নিশ্চিত সেট। আমি বলছিলাম একটা সেট ছাড়া নিশ্চিত সেট তৈরি করা যায় না, দুইটা সেট কম্পেয়ার বা যখন কতগুলো সেটের তুলনা করা হবে তখনই নিশ্চিত সেট তৈরি হবে বা নিশ্চিত সেট দেখানো যাবে। আর নিশ্চিত সেটের ধর্মটা বলছি ইন্টারসেকশন সবসময় ফাঁকা হবে। এখন দেখো যদি আমরা ডায়াগ্রামে দেখি, এখানে এ একটা সেট নিচ্ছি আর বি একটা সেট নিচ্ছি। এ সেটের উপাদানগুলো রাখছি আমরা সেই আগের মতোই 1 3 5, বি সেটের উপাদানগুলো রাখছি 2 4 6। কোনো কমন উপাদান কি আছে? দেখো আরো একটা বৈশিষ্ট্য, যেহেতু দুইটা নিশ্চিত সেট, দুটো সেটের মধ্যে কিন্তু কোনো সংযোগ হয় না, সম্পূর্ণ চিত্র দুটো আলাদা রয়ে গেছে। নিশ্চিত সেটের এটাও একটা বৈশিষ্ট্য, ভেন চিত্রে প্রকাশ করলে ওই বৃত্ত দ্বারা ভিতরে বৃত্ত কখনো নিজেদের মধ্যে ছেদ করবে না। আর নিশ্চিত সেটের প্রধান ধর্ম কি ছিল দেখো, সেই এই দুটো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এমডি। তাহলে ক্লিয়ার? এখন দেখি আমরা একটা অবজেক্টিভ পারো কিনা। তোমরা দেখো নিচের কোন দুইটি সেট পরস্পর নিশ্চিত সেট, নিচের কোন দুটো সেটকে আমরা পরস্পর নিশ্চিত সেট বলবো, সেটাই আমাদের, মানে কোনো কমান উপাদান থাকবে না। আমরা প্রথম সেটটা যদি দেখি, দেখো বি সি ডি ই, এই যে ডি উপাদানটা, এখানে ডিটা কমান রয়ে গেছে, তাহলে এই দুটো সেট নিশ্চিত না। ঠিক আছে? এখানে দেখো এ বি সি ডি ই, এই উপাদানটা দুটোর মধ্যে রয়ে গেছে, তাহলে এটাও নিশ্চিত হবে না, কারণ কমান উপাদান পাচ্ছি আমরা। এখানে দেখি বি ডি এফ, এই দেখো বি ডি এফ, এখানে দেখছি এ সি ই, কোনো কমান উপাদান নেই এই দুইটা সেটের মধ্যে। তাহলে এই 3 নম্বরটা হচ্ছে আমাদের নিশ্চিত সেট। 4 নম্বরটাও দেখি এ ই এফ, দেখো বি ডি এফ, এফটা আমরা মিল পেয়ে গেছি, এফটা দুজনের মধ্যে আছে, অর্থাৎ এটাও নিচ্ছেন না, এটাও নিচ্ছেন না, এটাও নিচ্ছেন না, এই জোড়া, এই পেয়ার হচ্ছে নিশ্চিত সেট। এই পেয়ারটাকে আমরা কি বলছি? নিশ্চিত সেট। তাহলে নিশ্চিত সেট সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেয়ে গেলাম। এরপরে আমরা সেটের খুব গুরুত্বপূর্ণ অংশ তোমাদের জন্য, যেটা আমাদের পরবর্তী চ্যাপ্টারের জন্য খুব প্রয়োজন পড়বে, গুরুত্বপূর্ণ অংশ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ অংশ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসব। আমরা এরপরে আলোচনায় আসবো আমাদের ক্রমজোড়। ক্রম অর্থ কি? সিকোয়েন্স মেনে চলবে। যদি বলা হয় 1 থেকে 5 পর্যন্ত যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হয়েছে তাদেরকে ক্রম অনুসারে সাজাও, তাহলে আমরা কি রাখবো? প্রথমে যে 1 ফার্স্ট হয়েছে তাকে রাখবো, তারপর যে দ্বিতীয় হয়েছে তাকে রাখবো, তারপর যে তৃতীয় হয়েছে তাকে রাখবো, তারপর যে চতুর্থ হয়েছে তাকে রাখবো, তারপর যে পঞ্চম হয়েছে তাকে রাখবো। এটাকে বলা হয় সিকোয়েন্স বা ক্রম। এটাকে বলছি আমরা সিকোয়েন্স বা ক্রম। এখন ক্রম জোড় অর্থ কি? দেখো ক্রম অর্থ সিকোয়েন্স মানবে, জোড় অর্থ একটা পেয়ার বা দুইটা বস্তু থাকবে। তাহলে বলা হচ্ছে কোন জোড়ে, আমরা চলে আসি আমাদের পরবর্তী স্লাইডে। ক্রমজোড়, যদি কোনো একটা জোড়ের ক্ষেত্রে আমরা জোড় কেমন হতে পারে? এমন হতে পারে এ বি হতে পারে, সেট আকারে দেখলে এক্স ওয়াই হতে পারে, উপাদান আকারে দেখলাম, বা সেট না, এটা একটা উপাদান আকারে দেখলাম, কোন জোড়ের আকারে এক্স ওয়াই হতে পারে। যদি বলা হয় কোন জোড়ের মধ্যে প্রথমে কোন উপাদানটি বলবে এবং দ্বিতীয় স্থানে কোন উপাদানটি বলবে সেটি যদি উল্লেখ থাকে, তাহলে ওই ধরনের জোড়কে, যদি কোনো জোড়ের প্রথম স্থানে কোন উপাদানটি বলবে এবং দ্বিতীয় স্থানে কোন উপাদানটি বলবে সেটা যদি নির্ধারণ করে দেওয়া থাকে, তাহলে ওই ধরনের জোড়কে আমরা ক্রমজোড় বলি। ওই ধরনের জোড়কে আমরা কি বলি? ক্রমজোড় বলি। কেমন বলি দেখো, আমরা দেখি
এক জোড়া উপাদান, সেই একটা জোড়ার মধ্যে, এক জোড়া বা একটা জোড়ের মধ্যে, এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড় আকারে প্রকাশ করাকে আমরা ক্রোমোজোড় বলি বা ক্রোমোজোড় বলা হয়। কেমন দেখো, যদি একটা জোড়ে দেখো, যদি কোনো ক্রোমোজোড়ের প্রথম উপাদান এক্স এবং দ্বিতীয় উপাদান ওয়াই হয় তবে ক্রোমোজোড়টি হবে এক্স এবং ওয়াই। কারণ আমাদের উল্লেখ করছিলাম প্রথমটা হবে এক্স আর দ্বিতীয়টা হবে ওয়াই, তাহলে ক্রোমোজোড়টা প্রথমে এক্স থাকবে, দ্বিতীয় স্থানে ওয়াই থাকবে। এই ধরনের ক্রমবিন্যাস জোড়কে আমরা ক্রোমোজোড় বলে থাকি। আরও দেখো, যদি দুইটি ক্রোমোজোড় এক্স ওয়াই এবং এ বি পরস্পর সমান হলে, যদি সমান হয় তাহলে কি হবে, এক্স ওয়াই ক্রোমোজোড় ইকুয়াল টু এ বি ক্রোমোজোড় হবে, তাহলে ক্রোমোজোড় দুটোকে ইকুয়াল দেখানো যাবে। এক্ষেত্রে অবশ্যই এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি হতে হবে, না হলে কিন্তু এই ক্রোমোজোড় সমান হবে না। অর্থাৎ দুইটা ক্রোমোজোড় সমান হলে, আমরা দেখলাম দুইটা ক্রোমোজোড় সমান হলে প্রথমটা সমান হবে, দ্বিতীয়টা সমান হবে, এই শর্ত অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে ক্রোমোজোড় সম্পর্কে মনে হয় আমাদের ধারণা ক্লিয়ার। তাহলে ক্রোমোজোড় কাকে বলছিলাম, যদি কোনো জোড়ের ক্ষেত্রে, যদি একটা জোড় তৈরি করার ক্ষেত্রে ওই জোড়ের প্রথম উপাদান কি হবে এবং দ্বিতীয় উপাদান কোনটি হবে সেটা যদি নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে বা আমরা নির্দিষ্ট করে নেই, তাহলে ওই ধরনের জোড়কে আমরা ক্রোমোজোড় বলছি। এখন ক্রোমোজোড়ের পরে দেখি, এখন দেখো কার্তেশীয় গুণজ খুব গুরুত্বপূর্ণ এবং এই অংশ থেকে প্রায় তোমরা অঙ্ক পাও। এবং এটা আমরা এখানে দুইটা সেট লিখছি, দেখো দুইটা সেট, এ একটা সেট লিখছি এবিসি এবং বি একটা সেট লিখছি 1 2 3। যখনই আমি একটু তোমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে, এত সময় তো আমরা এক কালারেই লিখছিলাম, এখানে এ কে রেড কালার ব্যবহার করছি, বি কে ব্লু কালার ব্যবহার করছি। দেখো কেন ব্যবহার করছি, এও একটা আসলে অন্যভাবে বোঝানোর জন্য আমি এই কাজটা করছি। আমরা এটাকে যদি একটা গ্রুপ, একে ধরলাম রেড গ্রুপ, একে ধরছি রেড গ্রুপ আর বি কে ধরলাম ব্লু গ্রুপ, দুইটা গ্রুপ বা দুইটা দলে ভাগ করলাম। এ সেটটা হচ্ছে রেড দল আর বি সেটটা হচ্ছে ব্লু দল। এই দুইটা দলে এ দল হচ্ছে প্রথম দল, বি দল হচ্ছে দ্বিতীয় দল। এখন শর্ত দিয়ে দেওয়া হলো এ দলের প্রত্যেক সদস্য বি দলের প্রত্যেক সদস্যের সাথে পেয়ার গঠন করবে, মানে জোড় গঠন করবে। অর্থাৎ এ বি দলের 1 এর সাথে একটা পেয়ার, 2 এর সাথে আরেকটা পেয়ার, 3 এর সাথে আরেকটা পেয়ার, এভাবে পেয়ার গঠন করবে। বিও ঠিক একইভাবে পেয়ার গঠন করবে, সিও ঠিক একইভাবে পেয়ার গঠন করবে। এবং এই পেয়ারগুলোর শর্ত হলো এ যেহেতু প্রথম ছিল, এজন্য এর ওই প্রত্যেকটা পেয়ারে রেড দলের সদস্যরা প্রথমে থাকবে আর ব্লু দলের সদস্যরা দ্বিতীয় থাকবে। তাহলে পেয়ারগুলো কেমন হতো একটু দেখে নাও, পেয়ারগুলো কিভাবে গঠিত হতো আমরা অ্যানিমেশন দ্বারা দেখানোর চেষ্টা করছি। দেখো এ দিয়ে যখন পেয়ার গঠন করবে, এ আর 1 মিলে কি হবে, দেখো এ আর 1 দিয়ে এ 1 একটা পেয়ার হয়ে গেল এর, আবার এ আর 2 মিলে এ 2 একটা পেয়ার হয়ে গেল। দেখো আবার এ আর 3 মিলে এ 3 এর সাথে এ 3 একটা পেয়ার গঠন করলো। এবং আমরা যা বলছিলাম দেখো এখানে কিন্তু সেই শর্তগুলো সে মেনে চলছে। এর উপাদান প্রথম স্থানে, এর উপাদান প্রথম স্থানে এবং বি এর উপাদানগুলো 1 2 3 সব সময় দ্বিতীয় স্থানে আছে। তাহলে ক্রম মেইনটেইন করছে, প্রথমে রয়েছে, দ্বিতীয় রয়েছে এবং একটা করে পেয়ার গঠন করছে। তাহলে আমরা এই ধরনের পেয়ারকে বলি অর্ডার পেয়ার বা ক্রমজোড়। আবার বি এর ক্ষেত্রে ঠিক একইভাবে দেখো বি1 একটা পেয়ার, একইভাবে বি2 আর একটা পেয়ার, আবার বি3 আরও একটা পেয়ার, সি এর ক্ষেত্রে সি1 ও একটা পেয়ার, সি3 ও একটা পেয়ার, আর সি2 আর সি3 আরও একটা পেয়ার। এখানে দেখো এও 3টা পেয়ার গঠন করছে, বিও 3টা পেয়ার গঠন করছে, সিও 3টা পেয়ার গঠন করছে। অর্থাৎ এ ও বি এর মধ্যে কতগুলো পেয়ার গঠিত হয়েছে, এখানে দেখছি 3 3 3 9টি পেয়ার। এখানে একটা বৈশিষ্ট্য দেখো, এর উপাদান ছিল কয়টি, 3টি, বি এর উপাদান কয়টি ছিল, 3টি ছিল। তাহলে দেখো পেয়ারগুলো গঠিত হয়েছে এদের গুণিতক আকারে, 3 3 কে 9টি পেয়ার গঠিত হয়েছে। এবং এ আর বি এর মধ্যে যে পেয়ারগুলো গঠিত হয়েছে, এই পেয়ারগুলো দ্বারা যদি কোনো সেট তৈরি করা যেত, দুইটা সেটের মধ্যে ক্রমান্বয়ে যতগুলো পেয়ার বা যতগুলো জোড় গঠন করা যাবে ক্রম অনুসারে ওই সমস্ত পেয়ারগুলো দ্বারা গঠিত সেটকে এ এবং বি এর কার্তেশীয় গুণজ বলবো, গুণজের সেট বলবো, কার্তেশীয় গুণজের সেট বলবো। তাহলে তোমরা তো পেয়ারগুলো কিভাবে গঠিত হবে, ক্রম কিন্তু অবশ্যই মেইনটেইন করতে হবে। আমরা প্রথমে যেহেতু এ সেটকে উল্লেখ করছি, এ সেটের উপাদানগুলো দেখো প্রত্যেক ক্ষেত্রেই প্রথমে আছে, অর্থাৎ আর দ্বিতীয় সেট অর্থাৎ ব্লু গ্রুপের সদস্যরা সবসময় দ্বিতীয় স্থানে আছে। এই ধরনের উপাদান বা জোড়কে আমরা বলি, এই ধরনের জোড়কে বলি ক্রমজোড়।
এখন দেখি কার্টেসীয় গুণজে আমরা এই ক্রমজোড় কিভাবে তৈরি হচ্ছে একটু দেখি। দেখো এখানে আমরা এ একটা সেট নিলাম এ বি, আর বি একটা সেট নিলাম 1 2 3, একটা উপাদান কম নিছি আমরা, এখানে একটা উপাদান এখানে কম নিয়ে দেখছি। সমান সমান নিলেও সমস্যা ছিল না। তাহলে কার্টেসীয় গুণজ, সেটের কার্টেসীয় গুণজ অর্থ হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসীয় গুণজ অর্থ হচ্ছে এ ক্রস গুণ, ক্রস অর্থাৎ ক্রস গুণ এ ক্রস বি। কার্টেসীয় গুণ এ এবং বি সেটের কার্টেসীয় গুণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ ক্রস বি দ্বারা প্রকাশ করি। এ ক্রস বি সেট অর্থ কি? এ এবং বি এর উপাদানগুলোর মধ্যে যতগুলো ক্রমজোড়, এর উপাদান প্রথমে থাকবে, বি এর উপাদান দ্বিতীয় স্থানে রেখে যতগুলো ক্রমজোড় গঠন করা যাবে ওই ক্রমজোড়ের সেটগুলোকে বলবো এ এবং বি এর কার্টেসীয় গুণজ সেট। তাহলে আমরা দেখি, দেখো তাহলে ওদের গুণ তৈরি করি আমরা। এ ক্রস বি ইকুয়াল টু কত আসবে? প্রথমে এ সেট নিয়েছি মানে প্রথমে রেড সেটটা নিয়েছি, রেড উপাদানগুলো নিয়েছি, তাহলে প্রথমে রেডটা, আর দ্বিতীয় ব্লু উপাদানগুলো নিয়েছি মানে দ্বিতীয় স্থানে ব্লু উপাদানগুলো সেট। দেখো এই ক্রম যদি একটু উল্টায় যায় তাহলে কিন্তু ক্রম আর জোড় হবে না। ক্রম মেনটেন না হলে সেগুলোকে ক্রম জোড় বলা যাবে না, জোড় হবে। এখন যদি আমরা দেখো ইকুয়াল দিলাম, এ দ্বারা কয়টা ক্রম জোড়? এ দ্বারা a1 a2 a3 দেখি আমরা। a1 জোড় তৈরি করলাম, a2 জোড় তৈরি করলাম, আবার a3 ও জোড় তৈরি করলাম। তাহলে আমাদের কিন্তু এই এ উপাদানের এই যে এ উপাদান 1 এর সাথে 2 এর সাথে এবং 3 এর সাথে, এই এ উপাদানটা 1 এর সাথে একটা, 2 এর সাথে একটা, 3 এর সাথে তিনটা জোড় গঠন করছে এবং এখানে ক্রমটা মেইনটেইন করছে। এটা সব সময় প্রথম স্থানে আছে, আর এই যে দ্বিতীয় সেটের উপাদানগুলো 1 2 3 গুলো সব সময় দ্বিতীয় স্থানে আছে, অর্থাৎ ক্রম মেইনটেইন করছে, জোড়ও গঠন করছে, অর্থাৎ ক্রম জোড়। আবার বি দ্বারা যদি তৈরি করতাম, b1 আমি দ্রুত করছি, b2 এবং b3। এখন দেখো আমাদের এ এবং বি কে যদি আমরা ক্রস গুণ করছি বা কার্টেসীয় গুণ করার পরে যতগুলো ক্রমজোড় তৈরি হয় সব ক্রমজোড়গুলো এখানে তৈরি নিয়ে নিয়েছি। এই টোটাল ক্রমজোড়ের সেটকে এ এবং বি এর কার্টেসীয় গুণজ সেট বলবো। এই অর্থাৎ দুইটি সেট থেকে যতগুলো ক্রমজোড় তৈরি করা যাবে ওই ক্রমজোড়গুলোর সেটকে ওই সেট দ্বয়ের কার্টেসীয় গুণজ সেট বলা হবে, কার্টেসীয় গুণজ সেট বলা হবে। আমরা যেহেতু ক্রমগুলো তৈরি করছি, এখনো কিন্তু সেট হয় নাই। সেট দিতে হতে গেলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করলাম আমাদের। তাহলে তোমরা বুঝতে পারছো ক্রস গুণ বা প্রোডাকশন বা কার্টেসীয় গুণ কিভাবে করব। অর্থাৎ এখানে সবসময় মনে রাখতে হবে, দেখো এখানে একটা ক্রমজোড়ের একটা উপাদান কিন্তু দেখো a1, তাহলে আমরা a1 বিলংস টু এ ক্রস বি লিখতে পারি, অবশ্যই ক্রস বি লিখতে পারবো। একটা উপাদান, দুইটা উপাদান, তিনটা উপাদান, চারটা উপাদান, পাঁচটা উপাদান, ছয়টা উপাদান। এখানেও দেখো এর উপাদান সংখ্যা ছিল 2টা আর এর উপাদান সংখ্যা ছিল 3টা, মোট উপাদান হয়েছে 6টা, মোট ক্রমজোড় তৈরি হয়েছে 6টা। অর্থাৎ এ সেটের উপাদান যদি সংখ্যা m হয় আর বি সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উহাদের ক্রমজোড়ের সংখ্যা হবে mn, অর্থাৎ 2টা ইনটু 3টা হবে 6টি। ক্লিয়ার? অর্থাৎ দুইটা গুণজ সেটের, অর্থাৎ কার্টেসীয় গুণজ সেটের প্রথমটা যতটি উপাদান থাকবে এবং দ্বিতীয়টির যতটি উপাদান থাকবে ওই উপাদান সংখ্যাগুলো পরপর গুণ করলে উহাদের ভিতরে কতটি ক্রমজোড় তৈরি হবে সেটাও, সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। যেমন এর 2টা ছিল আর এর 3টা ছিল, 3 গুণ 6টি। আশা রাখি ক্রমজোড় গঠন কিভাবে হয় তোমরা বুঝতে পারছো। ক্রমমাত্র ক্রম মেইনটেইন করবে। এ প্রথম সেট আছে, অর্থাৎ এ সেটের উপাদানগুলো প্রত্যেকটা জোড়ের প্রথম স্থানে থাকবে। বি দ্বিতীয় সেট ছিল, তাহলে বি সেটের উপাদানগুলো প্রত্যেকটা ক্রমের দ্বিতীয় স্থানে থাকবে। অর্থাৎ আমরা আগে ইন্ডিকেট করে দিছি প্রত্যেকটা জোড়ের প্রথম স্থানে এর উপাদান থাকবে এবং দ্বিতীয় স্থানে বি এর উপাদান থাকবে। এই যেহেতু আগে ইন্ডিকেট করা হয়েছে তাহলে এই প্রত্যেকটা জোড়কে আমরা ক্রমজোড় বলবো। আর এই এ আর বি এর দ্বারা যেহেতু 6টি ক্রমজোড় তৈরি হয়েছে তাহলে এই 6টি ক্রমজোড়ের সেটকে আমরা এ এবং বি এর কার্টেসীয় গুণজ সেট বলবো। তাহলে আমরা কি বলছি, এরূপ ক্রমজোড় সমন্বিত সেটকে আমরা কার্টেসীয় গুণজ সেট বলি। আসলে কিন্তু এ এবং বি এর কার্টেসীয় গুণজ সেট বলতে কিন্তু টোটাল এই সেটটাকে বোঝাতে হবে, টোটাল এই সেটটাকে বোঝানো লাগবে। শেষ হয়েছে। এখন কার্টেসীয় গুণজ সেটকে গঠন পদ্ধতি প্রকাশ করলে কেমন হবে? গঠন পদ্ধতি প্রকাশ করলে কেমন হয় দেখি। আমাদের এ ক্রস বি সেট, এ ক্রস বি সেট নিলাম, এ কার্টেসীয় গুণজ বি সেট নিলাম। তাহলে এর উপাদান কেমন হবে? xy আকারে আমি আগেই দেখাইছিলাম, যেহেতু দুইটা উপাদান নিয়ে দুইটা নিয়ে একটা জোড় গঠন করে
এটাই এর একটা সদস্য, তাহলে এর উপাদান যদি x হয় তাহলে xটা কার ভিতর থেকে আসবে? প্রথমটা আসবে প্রথমটার ভিতর থেকে, আর দ্বিতীয়টা আসবে দ্বিতীয়টার ভিতর থেকে, অর্থাৎ x belongs to a এবং y belongs to b হবে। ক্লিয়ার? তাহলে আমরা এটুকু বলতে পারি ক্রোমোজোম কিভাবে গঠিত হয়। আর এর পরবর্তী চ্যাপ্টার তোমাদের কিন্তু সেটে এই যে দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী অংশ কিন্তু তোমাদের জন্য অন্বয় ফাংশন। এইটা মনে রাখবে যে অন্বয় গঠন হওয়ার প্রথম শর্ত হচ্ছে এই যে কার্টেসীয় গুণজ। কার্টেসীয় গুণজ বা ক্রোমোজোম সমন্বিত সেট যদি না হয় সেখানে কিন্তু অন্বয় গঠন করা যাবে না। আর অন্বয় যদি গঠন করা না যায় তখন কিন্তু আমরা ফাংশন পাবো না। অন্বয় থেকে ফাংশন পাওয়া যায়, ঠিক আছে? এই জন্য এই কার্টেসীয় গুণজ বিষয়টা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং বিষয়টা যেন একেবারে মাথার ভিতরে তোমাদের সবসময় স্পষ্ট থাকে, যেন কোনো ছন্দ বা দ্বিমত না থাকে। তাহলে আমরা ক্লিয়ার হলাম ক্রোমোজোম কিভাবে গঠিত হয় আর কার্টেসীয় গুণজ কিভাবে গঠিত হয়। এখন আমরা দেখি, এখানে বলো একটা প্রশ্ন আমরা দেখে নেই, এ এবং বি দুইটা সেট নিছি, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু কত হবে? অর্থাৎ এ ক্রস বি মানে এ এবং বি এর কার্টেসীয় গুণজ সেট কত হবে? দেখো এ বি আর ওখানে তাহলে এ এম এন এ এম এন ঠিক আছে, বি এম এই যে বি এম ঠিক আছে, আবার হওয়া উচিত ছিল বি এন, হয়ে গেছে এন বি। ক্রম কিন্তু এখানে মেইনটেন্স হয় নাই, তাহলে এইটা কিন্তু ওই ক্রস সেটের ক্রোমোজোম হবে না, কারণ এখানে ক্রমটা উল্টাই গেছে, এইখানে কিন্তু ক্রমটা মেইনটেন্স হয় না। এই জন্য এই সেটটাকে ওই দুটো সেটে কার্টেসীয় গুণজ সেট বলবো না। ঠিক এটাই দেখি এ এম এন ঠিক আছে, বি এম এবং বি এন এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক আছে, এ এম আছে এ এন আছে বি এম আছে বি এন আছে, তাহলে এইটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা পরবর্তী দুইটা যদি দেখি, দেখো এখানে কি হচ্ছে এ এম এন এই দুটো ঠিক ছিল, এ এম এন দুটো ঠিক আছে, এ এম এন ঠিক আছে, কিন্তু আমরা দেখি বি এম ও ঠিক আছে, কিন্তু এখানে এ বি, অর্থাৎ শুধু সরাসরি এর উপাদান দুটো চলে আসছে, বি এর কোনো উপাদানের সাথে এখানে সমন্বয় ঘটে না, এটাও হয় নাই। তৃতীয়টা যদি দেখি এম, এইখানে এসে দেখো দ্বিতীয় সেটের অংশটা পুরোটাই চলে আসছে, তাহলে এটাও আমাদের ক্রোমোজোম হয় না। তাহলে ক্লিয়ার ক্রোমোজোম সম্পর্কে? ঠিক আছে বন্ধুরা, এত সময় আমরা সেটার খুব গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ নিয়ে আলোচনা করলাম। আশা রাখি তোমাদের সমস্যা থাকার কথা না। আমরা সংযোগ সেট সম্পর্কে দেখছি, তারপর ছেদ সেট সম্পর্কে দেখছি এবং ওই অংশে আমরা নিচ্ছেদ সেট দেখছিলাম, এরপরে ক্রোমোজোম কাকে বলে দেখছি এবং তার সাথে সাথে আমরা কার্টেসীয় গুণজ বা ক্রোমোজোম সমন্বিত সেট সম্পর্কে আমরা আলোচনা করছি। একটা বিষয় আমরা তোমাদেরকে ক্লিয়ার করি, দেখো এখানে জোড়ায় জোড়ায় উপাদান, প্রত্যেকটা সেট উপাদান হচ্ছে জোড়া, এবং আমাদের এই ধরনের সেট আমরা কিন্তু একটা পাওয়ার সেট পাইছিলাম, যেমন পাওয়ার অফ এস বা পি অফ এস এর এই সেটটা ছিল, আমি এটা অতিরিক্ত দেখাচ্ছি, এই সেটটা ছিল সেটের সেট, মানে উপসেট সমূহের সেটকে বলছিলাম পাওয়ার সেট। ওই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট থাকে, আর এইটা হচ্ছে ক্রোমোজোম সমন্বিত সেট, কার্টেসীয় গুণজ সেট এ ক্রস বি। এখানে কিন্তু মনে রাখবা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট থাকে, এই বিষয়টা কিন্তু তোমরা অহরহ ভুল করো, এই বিষয়টা তোমরা অহরহ ভুল করো। আমরা খাতা দেখতে গিয়ে এই বিষয়গুলো একের পর এক স্টুডেন্টদের মধ্যে ভুল পাই এবং এই সামান্য একটা ব্র্যাকেটের জন্য সরাসরি জিরো হয়ে যায়। অর্থাৎ মনে রাখবা কার্টেসীয় গুণজ সেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো সব ফার্স্ট ব্র্যাকেট, ক্রোমোজোমগুলো সব ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু পাওয়ার সেটে ওগুলো যেন সেটের সেট ছিল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, আর আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এই বিষয়ের অঙ্কগুলো নিয়ে আসার চেষ্টা করব। আশা রাখি তোমাদের সমস্যা থাকবে না, যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা ওই বিষয়গুলো আবার পুনরায় দেখায় দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত আমরা রাখছি, সবাইকে আল্লাহ হাফেজ।